কাউতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত। মানে মানুষ কাপুরুষ হতে এত কাপুরুষ হয়ে যেত, এত কাপুরুষ। কয়েকটা ঘটনা বলি, কি একটা দেশে বসবাস করতাম আমরা। হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না। আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা। ইস্ট তিমুরও একটা দেশ, সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে, তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যাইতে হবে? রাজনীতি করেন কেন আপনি? করেনই তো মানুষের জন্য। তো যেই মানুষের জন্য আপনি রাজনীতি করেন, এমন কাজ কেন আপনি করবেন যেখানে আপনার আস্থার সংকট দেখা দিবে? দর্শক, তাহলে কি আসিফ নজরুলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল যে বর্তমানে সমন্বয়করা ছিলেন, যেখানে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং আরও বিভিন্ন যারা ছিলেন, তারা কি আসিফ নজরুলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন? কেন আসিফ নজরুল কান্নায় ভেঙে পড়লেন? এমন কিছু চিত্র তুলে ধরা হয়েছে। তাহলে আসিফ নজরুল কি অবশ্যই উপদেষ্টা পদ থেকে বাতিল হয়ে আবার একা হয়ে গেলেন? এমন প্রশ্ন উঠে এসেছে সাধারণ জনগণের মাঝে। কেননা বর্তমানে হাসনাত আবদুল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জের সূত্র ধরে সে আর উপদেষ্টা থাকতে পারছেন না। এদিকে তারেক রহমান বলেছেন যে কিসের রাজনীতি করেন, কিসের দেশ চালান, যেটা পারেন না সেটা করেন কেন? এমন কিছু বক্তব্য যখন উঠে আসে তখন সবাই অবাক হয়ে যায়। চলুন কি বললেন বর্তমানে আসিফ নজরুলকে নিয়ে তারেক রহমান, আমরা একটু শুনি। তো যেই মানুষের জন্য আপনি রাজনীতি করেন, এমন কাজ কেন আপনি করবেন যেখানে আপনার আস্থার সংকট দেখা দিবে, তাই না? একটা পরিবারে যেখানে 5 জন 7 জন 8 জন 10 জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। যেই নেতা, যেই সহকর্মী, যেই কর্মীর সাথে আমার কথায় একটি কথা আপনারা বলেন যে ভাই, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইয়েস, মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে, আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে, আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে। যে আমার এলাকার জনগণ আমি কিভাবে চললে পছন্দ করবে, আমি কিভাবে কথা বললে আমাকে পছন্দ করবে, আগে থেকে কি করা উচিত কি করা উচিত না, এ বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। এ বিষয়ে শুধু আপনাকে নজর রাখলে চলবে না, শুধু আপনার একা করলে চলবে না। আপনি যে এখানে গলায় আজকে 5 ঝুলিয়ে যে এখানে উপস্থিত হয়েছেন, আপনি দেখুন আপনার ওইখানে কিন্তু নামের সাথে লেখা আছে আপনি কি একটা পদবি আছে আপনার। এই পদবিটা মানে হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনার আন্ডারে 10 জন 20 জন 50 জন 100 জন 500 জন 1000 জন নেতা বা কর্মী আছে আপনার নিচে, যারা আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে, যাতে তারা কেউ গড়বড় করতে না পারে। একটা পরিবারে যেখানে 5 জন 7 জন 8 জন 10 জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়। আমাদের দলের মধ্যেও হয়তো এরকম থাকতে পারে, একটু দুষ্টু থাকতে পারে, এদেরকে টাইট দিয়ে রাখতে হবে। এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময়। তাহলে সংসদ, বিএনপি নামক সংসদের যদি মেম্বার হন আপনারা, আপনাদের দায়িত্ব আছে, এবং দায়িত্ব কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব। কাজে আসুন সহকর্মীবৃন্দ, আজকের এই 31 দফা আমরা শুধু এই ঘর বা এই প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবো না। আজকের এই 31 দফা আমরা ছড়িয়ে দিব। ভাই, রাজনীতি করেন কেন আপনি? করেনই তো মানুষের জন্য। তো যেই মানুষের জন্য আপনি রাজনীতি করেন, এমন কাজ কেন আপনি করবেন যেখানে আপনার আস্থার সংকট দেখা দিবে, তাই না? আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। এর জবাব যদি আমাদেরকে দিতে হয়, এই অন্যায় অত্যাচারের, আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তাদের কায়দায় আমরা জবাব দেব না। তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায়। কি সেই কায়দা? যা শহীদ জিয়া করতে চেয়েছিলেন দেশ এবং দেশের মানুষের জন্য, সেই কাজটি করা। যা দেশনেত্রী খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের জন্য করতে চেয়েছিলেন, সেই কাজটি করা। যা আমরা 31 দফায় বলেছি, সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারবো। সেই আমি যে 15 বছর পর লিখতে পেরেছি, এটা আমার স্ত্রীর জন্য।
সরি, মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ, সবার সামনে বললাম, ধন্যবাদ। আমি একটা জিনিস খেয়াল করতাম কি, আমাদের সোসাইটিতে মানে মানুষ কাপুরুষ হতে এত কাপুরুষ হয়ে যেত, এত কাপুরুষ। কয়েকটা ঘটনা বলি, কি একটা দেশে বসবাস করতাম। আমার দুঃখ লাগে, আমি আবারও বলছি, আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে, সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে আমার বললো, আমি তোকে ফোন করবো না, তুইও করিস না। এবং তার মেয়ের বিয়েতে, যেই মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি, তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিল না, দাওয়াত দিল আমাদের ক্লাসমেট এক ছাত্রলীগের লিডারকে, যার সাথে তার কোনো রকম ফ্রেন্ডশিপ কোনোদিন ছিল না। তা আমার কাছে মনে হতো, আমাকে যদি সে বিয়েতে দাওয়াত দিত, এই জন্য কি তার চাকরিতে চলে যেত? আসলে তো যেত না, আসলে তো যেত না। আমার এক বন্ধু এখানে আছে, নাম বলবো না, সে একবার আমার সাথে একটা ছবি দিল। ছবি দেওয়ার পর তাকে দুই একটা খারাপ কথা বলা হলো, তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস, সাথে সাথে ভয়ে ডিলিট করে দিল। সমস্যা কি? দু একটা সমালোচনা শুনলে হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে, সো হোয়াট? আমি যদি জানি আমি সত্য পথে আছি, সমস্যা কি? আমি যদি এট দ্য এন্ড অফ দ্য ডে, আমি যখন একা থাকবো, তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই, 1 কোটি মানুষ কি বলবো, তাতে কি আসে যায়? বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই? জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের এজেন্ট। খালেদা জিয়া একটা বৃদ্ধা মহিলা বলছে সে নাকি মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে এই ধরনের কথা বলেছে। আরো অনেক নোংরা কথা বলতো, আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো। আপনার কে কি বলবে, এটার জন্য আপনি এত কাপুরুষ হয়ে যাবেন? আমরা 15 বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি, এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল। আজকে রাশেদ একটা কথা বলেছে, আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদ আপদে আসতো, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, শিবির ট্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না, একমাত্র আমি আসতাম। পালন করেছেন সমাজের বিরুদ্ধে আওয়ামী লীগের দোষর কথিত সাংবাদিক, অর্থের বিনিময়ে যিনি কাজ করেন, ইলিয়াস আলী, আপনার নামটা পরিচিত। তিনি অর্থের বিনিময়ে ওই যুক্তরাজ্যে বসে যে মিথ্যা প্রচারণা করেছে, জাতীয়তাবাদের গতরে আগুন ধরে গেছে। আজকে ইলিয়াস আলী যুক্তরাজ্য বসে আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা জামায়াত ইসলাম রিঙ্কুর বিরুদ্ধে যে অপপ্রচার, মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছে, এই দক্ষিণবঙ্গের পক্ষ থেকে, নাগরকান্দা শান্তা থানার পক্ষ থেকে, আমি যুব দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ। এদিকে তারেক রহমানের সে বক্তব্য শেষে আপনারা অবশ্যই শুনেছেন আসিফ নজরুলের বক্তব্য। এই বক্তব্যের মাঝে কি লুকিয়ে আছে, কেনই বা কান্নায় ভেঙে পড়লেন আসিফ নজরুল, আপনারা ইতিমধ্যেই সব কিছু বুঝতে পেরেছেন। বিশেষ করে আসিফ নজরুলকে যা কেউ চাচ্ছে না, সে নিজেই বুঝতে পারছেন, ডক্টর ইউনূসও চাচ্ছেন না। কেননা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আসিফ নজরুলকে বাংলার মাটিতে আর কেউ চাচ্ছেন না। না চাচ্ছেন সাধারণ জনগণ, না চাচ্ছেন সমন্বয়করা, না চাচ্ছেন সরকারি দলের লোকরা। তাহলে আসিফ নজরুল চোখের জল ঝরাতে ঝরাতে উনি কি চলে যাচ্ছেন এমনইভাবে? তাকে কি সত্যি বাতিল করা হয়েছে? এমন কিছু প্রশ্ন ঘুরপাকছে বাংলাদেশের এই মিডিয়া জগতে। তাই আমাদেরকে ছোট্ট একটা মিছিল দেখার পরেই চলে যেতে হবে সেই ফুহাদের কাছে। ব্যারিস্টার ফুহাদ জানাচ্ছে, তুমি হয়তো জানো না, এই দক্ষিণবঙ্গের বিএনপির গার্জিয়ান বলতে আমরা একমাত্র জামায়াত ইসলাম রিঙ্কুকে চিনি এবং জানি। টাকাটা পরিষ্কার বলতে চাই, হলুদ সাংবাদিক ইলিয়াস আলী কর্তৃপক্ষ দালালি করে টাকা খেয়ে যে সেবাবাদের নামে ভুয়া তথ্য, মিথ্যা অভিযোগ করেছেন, অভিযোগ প্রত্যাহার করো, না হলে তোমার গায়ের চামড়া দিয়ে এই দেশের মানুষ জুটুকি বাজাবে। তুমি হয়তো জানো না, সেবাবাদকে, সেবাবাদ সাবেক প্রেসিডেন্টকে, মুবাইদুর রহমানের মেয়ে, বাংলাদেশের এরকম একটা অগ্নিকন্যা আর দ্বিতীয়টা নাই।
যে কারণে আমরা আগের গভর্নেন্সকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার, আমরা হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না, আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা। ইস্ট তিমুরও একটা দেশ, সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে, তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যাইতে হবে উইথ টোটাল ভিআইপি প্রোটোকল? এই রাষ্ট্রকে বারবার কেন মিছিলের পরিণত করতে হচ্ছে, বাধ্য করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, জিম্মি করতে হয়, রাস্তা আটকাইতে হয়, 7 রাস্তা, তেজগাঁ, এইটা সেইটা সবকিছু আটকাইয়া দিয়ে দাবি করতে হয় রাষ্ট্রে। অথচ দেখেন প্রধান উপদেষ্টা, গতকালকে আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে আসছি, ঢাকা শহরের এয়ারপোর্ট কেন্দ্রিক পুরো স্টাক হয়ে গেছে। ইস্ট তিমুরের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট আসছে আমাদের বিজয় দিবস উপলক্ষে, তাকে রিসিভ করতে প্রধান উপদেষ্টা গেছে। ইস্ট তিমুরও একটা দেশ, সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে, তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যাইতে হবে উইথ টোটাল ভিআইপি প্রোটোকল? মানে আপনার সাথে ব্যক্তি সম্পর্ক, আপনি নোবেল পুরস্কার পাইছেন, সেও পাইছে, সো হোয়াট? আপনি রাষ্ট্রের 20 কোটি মানুষকে জিম্মি করে ফেলবেন? তাহলে এই যে ব্যক্তির সম্পর্ক, পরিবার, রাষ্ট্র, দল, সরকার, কোন সম্পর্কটা কোন জায়গাতে সীমানা টানতে হবে, রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এই কমন সেন্স গভর্নেন্সের যে রুলস, এটা 10টা একটা প্রেস মিটিং করার কথা ছিল একটা টক শোতে, আমি ঢাকা এসে পড়ছি 12টায়। আমি না হয় আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না, ডাক্তারের কাছে যাওয়া লাগতো, এরকম রুগীও তো আসছে ফ্লাইটে, গ্রাম থেকে আসছেন, গুরুত্বপূর্ণ মিটিং ছিল, 2 ঘন্টা থেকে রাতের ট্রেনে বাসে চলে যাবেন, এমন মানুষও তো ছিল। এই মানুষগুলোর কষ্টের কি হবে? আমি প্রচুর অ্যাম্বুলেন্স দেখলাম এখানে, একই রকম ট্রাফিকে, আমার না হয় 2টায় বাসায় গেলে সমস্যা নাই, কিন্তু এই যে গাড়িগুলোর অ্যাম্বুলেন্সগুলো যে 2 ঘন্টা আটকে গেল। তাহলে যে কারণে আমরা আগের গভর্নেন্সকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার, আমরা হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না, আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা। কিভাবে আমরা আপনাদের উপর ভরসা করব? আমরা তো আপনাদের উপর ভরসা করতে চাই, কারণ আপনারা মিছিল মিটিং না করে, লড়াই না করেও আল্লাহর ওয়াস্তে আমাদের বদৌলতে না ক্ষমতায় বসছেন, লড়াই তো আমরা করছি। তো যাদের বদৌলতে ক্ষমতায় বসছেন তাদের কথা আপনারা ভুলে যান কিভাবে 4 মাসের ব্যবধানে, যে তাদের কিসে কষ্ট হয়, কিসে লাভ হয়। আপনি একটা ডেপুটি সেক্রেটারিকে পাঠিয়ে দিতেন একটা গাড়িতে করে, আপনার যাওয়ার প্রোটোকল এবং আসার প্রোটোকলটা চিন্তা করেন, 4টা ঘন্টা ঢাকা শহরের মতো একটা ব্যস্ত জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি রোডে স্টাক হয়ে গেছে। তাহলে এটা কেন বলছি? এগুলোই হচ্ছে এই রাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে গভর্নেন্সের ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসকে অ্যাড্রেস না করতে পারার সংকট। তাই অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে 42 বিসিএসে যে সকল ভাই বোনরা টিকে গেছেন, 43, 44, 45, 46, 48, 49-এর নাটক না করে ইমিডিয়েটলি দেশের স্বার্থে একটা প্রসেস ফলো করে 2 থেকে 3 মাসের ভিতরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন। এটাই হচ্ছে এটার সমাধান। এবং আমি যে জেলাতে গিয়েছি গতকালকে, সেই জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 19 জন ডাক্তার থাকার কথা, মাত্র 3 জন আছেন, এবং তারাও ঠিকমতো ডাক্তারি করেন না। এই দায় কিন্তু আপনাদের, কারণ এই 1900 ডাক্তার রেডি হয়ে আছে ওই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা দেওয়ার জন্য, তাকে আপনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন শুধুমাত্র আপনার একটা ভুল পলিসির কারণে। অতএব আমরা পরিষ্কার করে বলছি যে রাষ্ট্রের সেবা সংস্কার পরিবর্তনের প্রধানতম জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ খাত। একজন খুনির নাম দিয়ে আবারও স্লোগান দেই, একজন খুনির নাম দিয়ে আবারও দেয়ালে লিখন হয়, একজন খুনির নাম দিয়ে আবারও দেশের বাইরে থেকে অনলাইনে শত শত মানুষ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়। আমরা আসলে আমাদের বিবেকবোধের এত ন্যূনতম পর্যায়ে গিয়েছি, যখনই এই বিষয়গুলো নিয়ে কথা বলা এখন শুরু করি, আসলে ভিতর থেকে যে আবেগ কাজ করে, এই আবেগে অনেক কথা এখন আর প্রকাশিত হতে চায় না। এই পরিবারগুলোর একটি পরিবারের কথা যখন শোনা হয়, আমরা এখন বাংলাদেশে যা নিয়ে ব্যস্ত সেই জিনিসগুলো আমরা সত্যি কথা বলতে ভুলে যাই। এখনই এই বাংলাদেশের যে চিত্র, মানে কিছু জিনিস বলতে খারাপ শোনায়, কিন্তু আমরা আসলে মানুষ হিসেবে হয়তো এখনো খুব ভালো হয়ে উঠতে পারিনি, জাতি হিসেবে এখনো স্বার্থের বাইরে বের হতে পারিনি, যে এখানে দেশের কি হলো, মানুষের কি হলো, এগুলো চিন্তা করার আমাদের সময় নেই। মাঝে মাঝে আসলে আমাদের নিজেদেরকে, আমাদের চারপাশে যারা আছে, এই সিস্টেমটি যাদেরকে দিয়ে চলছে, এর অধিকাংশ মানুষকে এত বেশি স্বার্থপর মনে হয়, তখন মনে হয় যে এই যে এত এত মানুষ জীবন দিল, রক্ত দিল, এত পরিবারের এত হাহাকার, এগুলোর আসলে যে ফলটা প্রত্যাশা আমরা করছি, এই ফলটার দিকে আমরা যেতে পারবো কিনা।
আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে যদি এই 24-এর ছাত্র জনতার জীবন এবং রক্ত